বিজেপি ক্ষমতায় এসেছে, বড় ম্যান্ডেট নিয়ে রাজ্যের মানুষ বিজেপিকে ক্ষমতায় বসিয়েছে, সরকার গঠন হয়েছে, তাও দিন 10-12 তো হয়েই গেল, কিন্তু তারপর থেকেই দেখা যাচ্ছে রাজনীতিটা না কেমন যেন গোলমেলে হয়ে যাচ্ছে। সকলেই আমি বিজেপি দাবি করতে শুরু করেছে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন যে কোনো জয়েনিং নয়, কিন্তু এদিক ওদিক অনেক জয়েনিং হচ্ছে বলেও আমি খবর পেয়েছি। তাছাড়া নিজেদের থেকে সব পদত্যাগ করে আমি বিজেপি বলার তো শেষ নেই। এর মধ্যেই রুদ্রনীলের পাশে দেখা যাচ্ছে পরমব্রতকে, যারা ঘোর বিজেপি বিরোধী এবং মানুষের মৃত্যুতে যাদের উল্লাস হয়েছিল। কিন্তু এই প্রত্যেকটা কারণ আমি ধরবো। এরই মধ্যে আনন্দবাজার পত্রিকা গোষ্ঠী একটা খবর প্রচার করছে যে রাজ্য সরকার কুণাল ঘোষকে নাকি একটি হাসপাতালের রোগী কল্যাণ সমিতিতে বসিয়েছে। আমি যতটুকু জানি এই খবরটা সম্পূর্ণ সত্য নয়। এই খবরটা হচ্ছে স্বাস্থ্য দপ্তর থেকে একটা নিয়ম মাফিক চিঠি যেতে পারে, কারণ যে কোনো হাসপাতালের রোগী কল্যাণ সমিতিতে সেই এলাকার বিধায়কের থাকার কথা, কিন্তু তাই বলে তাকে বসানোই হচ্ছে এই খবরটা ঠিক নয়। এই খবরটা খাওয়ানো হচ্ছে এবং কুণাল ঘোষের পক্ষ থেকে একটা ভাবমূর্তি তৈরির চেষ্টা হচ্ছে যে তৃণমূলের ক্ষতি করে আমি বিজেপির ভালো করতে চেয়েছিলাম। তবে এসবের থেকেও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের বলবো। দেবরাজ, কুখ্যাত দেবরাজ, নামের পাশে রাজ, আগে দেব থাকলেই সে তো ভালো হয় না। প্রতিটি কেলেঙ্কারির সঙ্গে তার যোগ। তৃণমূলের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী তিনি, কিন্তু তিনি যে অপরাধ করেছেন তাতে তার সাজা অনেক কঠিন হওয়া উচিত। আর তাকে যখন অভিযুক্ত করা হচ্ছে তার আগে থাকতেই তিনি আদালতে চলে গেছেন সস্ত্রীক, এবং তাকে কে সমর্থন দিচ্ছে? বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি এতটাই হিন্দু বিরোধী যে যে কোনো কমরেড তার কাছে হেরে যাবেন, মুসলিমরাও। তিনি একটা শিক্ষা সংক্রান্ত বৈঠকের শুরুতে মা সরস্বতীকে ফুল দিতে হয়েছে, মানে দিতে বলা হয়েছিল বলে সেই ঘটনাকে তিনি ননসেন্স বলেছেন। এতটাই ননসেন্স তিনি কাকদ্বীপে যখন মা কালীর মূর্তির ওপর অত্যাচার হয়েছে তখন তিনি বলেছেন মাটির প্রতিমার আবার মুন্ডু কি। সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য এখন এই দেবরাজকে বাঁচাতে চাইছেন কেন? শুধুই পয়সা। এইসব যখন চলছে এর মধ্যেই দেবরাজের এক ডান হাত, সেও কাউন্সিলর, তিনি আত্মঘাতী হয়েছে। তাহলে বুঝুন এই মামলা কত দূর যেতে পারে, যার আন্দাজ করেই আশপাশে থাকা মানুষেরা সরে যাচ্ছেন। যেমন করে নিজেকে গর্বের মুখ্যমন্ত্রী বলা বহিষ্কৃত মুখ্যমন্ত্রী ক্রমশ একা হচ্ছেন, তার পাশে কেউ নেই। ববি হাকিম ইস্তফা দেবেন মেয়র পদ থেকে, খালি ঈদের অপেক্ষা বলেই আমার কাছে যা খবর। একে একে সব যাচ্ছে, কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেই সময় তৃণমূলের এক কুখ্যাত নেতাকে কেন সাহায্য করতে যাচ্ছেন? শুধুই আইনজীবী এবং পয়সা উপার্জনের জন্য তিনি যেতে পারেন? নৈতিক কিছু থাকবে না? আশ্চর্য লাগে জানেন। এগুলো দেখলে না মনে হয় যে এর ভেতরে কি আছে প্রত্যেকটা জিনিস আপনাদের জানানো উচিত। যে এসএসসি কেলেঙ্কারির বিচারের সময় আইনজীবীর দায়িত্ব নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সাধারণ মানুষের কাছে হিরো সাজতে চেয়েছিলেন, তিনি এখন সেই কাণ্ডেও অভিযুক্ত দেবরাজকে কেন সমর্থন করছেন? আমি এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা হচ্ছে প্রসার ভারতীর কনসাল্টিং এডিটর প্রসেনজিৎ বক্সি, তিনি ঠোঁটকাটা সাংবাদিক হিসেবে পরিচিত, তিনি এই বিকাশ ভট্টাচার্যর আসল মতলব কি সেটা ফাঁস করবেন। সেই ফাঁস করার প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পিনাক কি বলছে। এখন প্রসেনজিৎ বক্সির মুখে শুনুন এবং জানুন বিকাশ রঞ্জন ভট্টাচার্যর আসল ধান্দাটা কত ভয়ানক। আর সেটা জানতে দেখুন ও শুনুন পিনাক কি বলছে। দুই ব্রাহ্মণ সন্তান জোট বেঁধেছে বা জুটি বেঁধেছে, দেবরাজ চক্রবর্তী আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য। একজন শোষক আর আরেকজন নাকি শোষিতের মাসিহা। কিন্তু মার্কস নাকি বলে গেছেন যে আইন পেশা আর ব্যক্তি জীবনের আদর্শ দুটো পৃথক বিষয়। আদালতের ভেতরে ঢুকলে আপনি আজমল কাসাবকেও আপনার আইন পেশার যে প্রয়োজনীয় সাহায্য সেটা দিতে পারেন। আপনি ওই আরজি করের অভয়ার
নির্মম মৃত্যুর কারণে যে দায় তাকেও আপনি দিতে পারেন, অথবা দিল্লিতে যে অবহেলার কাণ্ড ঘটেছিল সেক্ষেত্রেও আপনি সেখানে যারা অভিযুক্ত তাদেরকেও দিতে পারেন। এর সঙ্গে ব্যক্তিগত জীবনে মার্ক্সবাদের কোনো সম্পর্ক নেই। তাই দেবরাজ যে রাজারহাট, নিউ টাউন, বাগুইহাটি এলাকার অভিযুক্ত মাফিয়া, কয়েক বছর আগে যিনি প্রাক্তন মন্ত্রী বা বিধায়ক পূর্ণেন্দু বোসের খাতা লেখার কাজ করতেন, আর এখন তিনি নাকি পশ্চিমবঙ্গের উত্তর ভাগের কোনো এক জায়গায় পাহাড় কিনে ফেলেছেন। এত পয়সা, এত কাঁচা টাকার আধিক্য ঘটেছে তার জীবনে যে তিনি সেটা সামাল দিতে একটা পাহাড় কিনে ফেলেছেন। আর তাকেই কোনো একটা জায়গায় বাঁচাতে শোষিতের মসিয়া মার্ক্সবাদের পর প্রথম শ্রেণীর ফ্ল্যাগ বেয়ারার বিকাশ রঞ্জন ভট্টাচার্য ময়দানে নেমে পড়েছে। বাস্তবটা হচ্ছে এরা আদালতের ভেতরে পুঁজিবাদী আর বাইরে হচ্ছে বাতেরাবাজি। এই দুয়ের মাঝখানে পশ্চিমবঙ্গের বামপন্থীরা দিনের পর দিন, বছরের পর বছর পশ্চিমবঙ্গের মানুষকে বোকা বানিয়ে রেখেছে। আপনার কি মনে হয় যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য দেবরাজের কাছ থেকে বিনা পয়সায় আইনি সুবিধা দিচ্ছে? আপনার কি মনে হয় যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কম পয়সায় দেবরাজকে আইনি সুবিধা দিচ্ছে? কোনোটাই নয়। যথেষ্ট মোটা টাকা নিয়ে নিশ্চয়ই, বা প্রয়োজনীয় যে টাকা, সেই টাকা নিয়ে দেবরাজকে আইনি পরামর্শ দিচ্ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি বেরিয়ে এসে আপনার হিন্দু দেবদেবীকে গালাগালি দেয়, যিনি বেরিয়ে এসে বাইরে মার্ক্সবাদের নাম করে আপনার জীবনযাত্রা, আপনার বাঙালি সংস্কৃতি, আপনার ভাষা, আপনার ভারতীয় ঐতিহ্য সমস্তকে নাস্তিক হিসাবে এবং মার্ক্সবাদী হিসাবে গালাগালি দিয়ে খবরে থাকার চেষ্টা করে এবং দাবি করে এটাই নাকি তার জীবনের একমাত্র দর্শন। বাকি সবাই অশিক্ষিত, শুধু বিকাশ রঞ্জন ভট্টাচার্য শিক্ষিত। তিনি দেবরাজের পয়সায় আদালতের ভেতরে আইনের কথা বলেন। তিনি আইনের ব্যবসার ক্ষেত্রে যতটা নীতিবাগীশ, তিনি তার ব্যক্তি জীবনে কতটা নীতিবাগীশ আমরা তো জানি না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আইনজীবীদের ক্ষেত্রে এই যে ধরনের একটা যুক্তি খাড়া করা হয়েছে সব সময়তে, যে বিচারালয়ের ভেতরে তারা পেশা আর বিচারালয়ের বাইরে তারা অন্য যে কোনো ধরনের বহুরূপী চরিত্র ধারণ করতে পারে, এটা আর কতদিন চলতে পারে? বিশেষ করে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ক্ষেত্রে, যিনি প্রত্যেকটা ক্ষেত্রে খবরে ভেসে থাকেন, আমি আবারও বলছি, হিন্দু দেবদেবীকে গালাগালি দিয়ে। যিনি খবরে ভেসে থাকেন ভারতের যাবতীয় ঐতিহ্য সভ্যতাকে গালাগালি দিয়ে। দেবরাজ, আপনি যার খুশি, আপনাদের কত শত মার্ক্সবাদী মানুষের রক্তে দেবরাজের এই টাকা তৈরি হয়েছে। নিউ টাউন, রাজারহাট, বাগুইহাটি এলাকার কত সাধারণ মানুষের রক্ত দিয়ে দেবরাজের এই পাহাড় কেনার টাকা তৈরি হয়েছে বিকাশ রঞ্জন বাবু। আপনি আইনি পেশার যুক্তি দেখাচ্ছেন, আপনার বিবেককে আপনি কি বলবেন? আজকে আপনাদের হিসেবে দেবরাজ অভিযুক্ত, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের কাছে দেবরাজ হচ্ছে মাফিয়া। যে পূর্ণেন্দু বসুর এমএলএ এর অফিস ঘরে খাতা লিখতো, সে আজকে দার্জিলিং এ পাহাড় কিনছে, সে মাফিয়া। আপনি কিসের যুক্তি দেখাচ্ছেন যে আইনের ব্যবসায় এটা হয় না, আইনের ব্যবসায় ওটা হয় না? ব্যক্তি জীবনের কিছু তো একটা সামান্যতম ন্যায় নীতিবোধ থাকবে। কোনো কোনো ক্ষেত্রে আইনজীবীরা তো বলেন আমরা ওর হয়ে দাঁড়াবো না, আমরা ওর হয়ে দাঁড়াবো না। আজকে আপনি দেবরাজের হয়ে দাঁড়িয়েছেন, কালকে আপনি সুজিত বসুর হয়ে দাঁড়াবেন, পরশুদিন আপনি অভিষেক ব্যানার্জি, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে দাঁড়াবেন। ব্যাপারটা তো একই। শুরুটা দেবরাজ দিয়ে করেছেন, যেখানে যত বেশি আপনি আপনার ফিজ পাবেন তত বেশি বেশি করে আপনি তাদের আইনি সহায়তা দেবেন। কারণ আপনার ব্যক্তি জীবনের আদর্শের সঙ্গে বিচার ব্যবস্থার ভেতরকার আইন পেশা দুটো আলাদা। কি যুক্তি দেখাচ্ছে আপনার সমর্থকেরা? এভাবে হয় না বিকাশ বাবু। আপনি প্রকাশ্যে গরু খান, এটা ভারতবর্ষের গণতন্ত্র, তারপরেও আপনার গায়ে হাত পড়ে না। আপনি প্রকাশ্যে শুয়োর খাওয়ার সাহস দেখান না। আপনি বিশাল বড় নাস্তিক, আপনি বিশাল বড় ধর্মনিরপেক্ষতা। আপনি হিন্দু দেবদেবীকে নিয়ে যত গালাগালি দেন, আপনি অন্য কোনো ধর্মের কোনো বিষয়তে একটি কথা বলবার সাহস রাখেন না, কারণ আপনি জানেন সেক্ষেত্রে আপনার পিঠের চামড়া তুলে দেবে। আপনি এই গণতন্ত্রের সুযোগটা নিয়ে যাবতীয় অবৈধ কাজ করে যাচ্ছেন, আর এই গণতন্ত্রকে আপনি সম্পূর্ণভাবে পদদলিত করছেন আপনার ব্যক্তি জীবনে। বিকাশ বাবু, আইন আপনার পেশা, আপনি যা খুশি করুন, কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালিকে আর নতুন করে জ্ঞান দিতে আসবেন না। জ্ঞান দেওয়ার পালা আপনাদের আপাতত বন্ধ। আবার যদি কোনোদিন সময় হয় তখন শুরু করবেন।
এখন দেবরাজ, সুজিত বোস, অভিষেক ব্যানার্জি, মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে সঙ্গে নিয়ে আপনি আপনার আইনি পেশাটাকে বাঁচিয়ে রাখুন। তারপরে না হয় আবার পশ্চিমবঙ্গের মানুষ আপনার কথা শুনবে, দেখা যাবে তখন কি হয়।